নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছে এই মুহূর্তের খবরে। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, শান্তির বাজার জেলা হাসপাতালে ছুটে গেলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মন্ত্রীর মুখ থেকে বের হলো না তদন্তের আশ্বাস। ভুল চিকিৎসার কারণে আবারও অকালে মৃত্যু হলো এক তরুণী গৃহবধূর বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে ছুটে গেলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি মৃতের পরিবারের সাথে কথা বলে সমবেদনা জানিয়ে সরকারের উন্নয়নমূলক কাজের হিসেব দিলেন সংবাদ মাধ্যমকে। ঘটনার বিবরণে জানা যায়, সাবরুম মহকুমার মাইরা এলাকার বাসিন্দা রাকেশ ত্রিপুরার সহধর্মিণী জুলি ত্রিপুরা কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি ছোট্ট ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। সেখানে জুলি ত্রিপুরার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক জুলি ত্রিপুরাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন। জানা যায়, জুলি ত্রিপুরার হিমোগ্লোবিন কম হওয়াতে জুলি ত্রিপুরাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রক্ত দেওয়া হয়। পরবর্তী সময়ে জুলি ত্রিপুরা কিছুটা সুস্থ হয়ে ওঠে। পরবর্তী সময় পুনরায় শারীরিক অবস্থার অবনতির জন্য মৃত্যুর মুখে ঢলে পড়ে সদ্যজাত শিশুর মা। সদ্যজাত শিশুর মায়ের মৃত্যুর খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে যায় জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠে আসে, চিকিৎসার গাফিলতির জন্য সদ্যজাত শিশুর মায়ের মৃত্যু হয়। মৃত সদ্যজাত মহিলার ভাই জানান, শিশু এবং মা দুজনই সুস্থ ছিল। এমনকি শিশুর মা তার শিশুর ছবি তুলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলেন। কিন্তু চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে শিশুটির মার মৃত্যু হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। কারণ ইনজেকশন দেওয়ার পরই শ্বাসকষ্ট অনুভব করে মৃত্যু হয় জুলি নামে তরুণী গৃহবধূর। এবং যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগটি তুলেছেন তিনি হলেন কৌশিক মহাজন। মৃতের পরিবারের দাবি ঘটনার সুষ্ঠু তদন্ত করার জন্য। ঐশিষ্ট্য গতকালকে আমার বড় বোনের মেয়ে ওইটা ডেলিভারি রুগী আছিল হসপিটালে, পলাশরা হসপিটালে অলরেডি ডেলিভারি হয়েছে। ভোর রাত্র 3টার দিকে শুধু একটু রক্ত লাগবে কয়া ব্লাডের কারণে আজকে ভোর রাত্রে প্রায় 3টা 3:30 দিকে এমন টাইমে পাঠাইছে। এরপরে এখানে আইয়া ব্লাড ধরনা ব্লাড টেস্ট করে 2-4 জনের টেস্ট করছি, ব্লাড গ্রুপ মিলাইবার পরে রক্ত দিছে। মোটামুটি রক্ত দেওয়ার পরে রুগী উঠছে, কথা তারা কইছে, মানে বাচ্চা আরও খাইবার পরে আমরা সুস্থ হয়েছি। আমি 11টা পর্যন্ত আসছিলাম দিনে। যখন রুগী সুস্থ হয়েছে দেখে আমরাও গেছি যার কাজে, আমি একটু কাম আসছিল বাড়িতে গেছে। আজ সন্ধ্যাবেলাও কথা কইছি, তাইনেও মোবাইল স্টেট আছে। মন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে সমস্ত জেলায় চিকিৎসা পরিষেবা ব্যাপক উন্নয়ন হয়েছে, যার মধ্যে শান্তিরবাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবারও উন্নয়ন হয়েছে। মন্ত্রী জানান, আজকের সদ্যজাত শিশুর মায়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসে চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, সদ্যজাত শিশুর মা রক্ত স্বল্পতায় ভুগছিল। অপরদিকে রক্তক্ষরণ বন্ধ না হওয়াতে শারীরিক অসুস্থতার জন্য সদ্যজাত শিশুর মায়ের মৃত্যু হয়েছে। শ্রী প্রমোদ রিয়াং দাদা মহোদয় ওনার সঙ্গে আমি এসেছি এবং এই পেশেন্টের নামটা হচ্ছে, শিশুর মার নামটা হচ্ছে জুলি ত্রিপুরা, 21 বছর। ওনার স্বামীর নাম হচ্ছে রাকেশ ত্রিপুরা এবং বাড়ি হচ্ছে মাইরা কলাছড়া। আজকে উনি প্রায় 4:30 নাগাদ উনি এই হসপিটালে, কলাছড়া হসপিটাল থেকে রেফার দিয়ে এখানে অ্যাডমিশন হয়েছে। আজকে সেটাকে কেন্দ্র করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে খুবই দুঃখের ব্যাপার। এই ঘটনায় হাসপাতালে কান্নায় ভেঙে পড়ল মৃতের পরিবার। শান্তন টিভি। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের পক্ষ থেকে এবছর থাকবে 24টি থিম। বের হবে শোভাযাত্রা। এই শোভাযাত্রায় অংশ নেবে স্কুলের ছাত্রছাত্রীরা এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা। শনিবার স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষিকা বর্ণালী মজুমদার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই বিষয়ে বিস্তারিত জানান। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন উপলক্ষে বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হবে বিভিন্ন অনুষ্ঠান। শনিবার স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা বর্ণালী মজুমদার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এ বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, আগামী 23শে জানুয়ারি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে
নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে। সঙ্গে থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রতি বছরের মতো এবছরও যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। এবছর 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী উপলক্ষে যে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে তার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন থিম তুলে ধরা হবে। এবার তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা 6টি গ্রুপের মাধ্যমে অংশগ্রহণ করবে এবং ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রজেক্ট তৈরি করে মিছিলে অংশ নেবে। অপরদিকে দশম শ্রেণীর পড়ুয়ারা সংঘ বাহিনী এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ভলান্টিয়ার হিসেবে নিয়োজিত হয়েছে। স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা টেবলো নিয়ে বের হবে বলে জানান শিক্ষিকা বর্ণালী মজুমদার। এবছর শোভাযাত্রায় মোট 24টি থিম থাকবে। পাশাপাশি ছাত্রছাত্রীদের বাইরে আরও 6টি থিম থাকবে। এছাড়াও আরও থিম আসার সম্ভাবনা রয়েছে। বাঙালির কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে এবারের থিমগুলি সকলের সামনে তুলে ধরা হবে। আমি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রীমতী বর্ণালী মজুমদার বলছি। এবার 128তম নেতাজি জন্মজয়ন্তী উৎসব পালিত হচ্ছে আমাদের বিদ্যানিকেতনে। যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এই উৎসবের আয়োজন করা হচ্ছে এবং প্রচণ্ড প্রস্তুতির মধ্যে দিয়ে ছাত্ররা অগ্রসর হচ্ছে। ছাত্রছাত্রী উভয়ের মধ্যে সাংঘাতিক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবার বিভিন্ন থিম বাচ্চারা রেডি করছে, ছেলেমেয়েরা। সেই সমস্ত থিমগুলি সামনে ওদের প্রকাশিত হবে আমাদের মিছিলটার মধ্যে দিয়ে। সেই থিমের মধ্যে আমাদের যেমন প্রাইমারি ক্লাসগুলি আছে, 3টে ক্লাস, বিশেষ করে 3, 4, 5 ছেলে এবং মেয়ে মিলে 6টা। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। স্যান্দন টিভি। ব্যাম্বু শিল্পকে কাজে লাগিয়ে আত্মনির্ভর ত্রিপুরা গড়ে উঠবে। শনিবার রাজধানীর লিচুবাগান স্থিত ব্যাম্বু অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কার্যালয়ে কনফারেন্স হলে শিল্পী গুরুদের সংবর্ধনা প্রদান করে এই কথা বলেন মন্ত্রী শান্তনা চাকমা। শনিবার রাজধানীর লিচুবাগান স্থিত ব্যাম্বু অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কার্যালয়ের কনফারেন্স হলে শিল্পী গুরুদেব সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা। তিনি এই দিন ব্যাম্বু শিল্পীদের সাথে কথা বলেন, শিল্পীদের কাছ থেকে তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শান্তনা চাকমা জানান, ব্যাম্বু শিল্পকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা করেন শিল্পীদের সাথে। পাশাপাশি তাদের দ্বারাও এক ত্রিপুরা, উন্নত ত্রিপুরা গড়ে তুলতে অনুপ্রেরণা দেন বলে জানান মন্ত্রী শান্তনা চাকমা। এই শিল্পকে কাজে লাগিয়ে আগামী দিনে ত্রিপুরা অগ্রসর হবে। ছেলেমেয়েদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, রোজগারের জন্য যাতে ব্যাম্বু শিল্পকে তারা বেছে নেয়। শিল্পের প্রতি মানুষের আরও বেশি উৎসাহিত হতে হবে। পাশাপাশি সকলকে সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আগামী দিনে শিল্পীদের আরও কিভাবে সহযোগিতা করা যায় সেদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হবে। শিল্পীদের উন্নয়নের মাধ্যমেই আত্মনির্ভর ত্রিপুরা গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী। একটা এমডি বানায়, একটা প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট দিয়া 2-3টা ক্লাস্টারের কাজ দেয়া রাখে। সে কি করে কাজ করে, কি করে শিল্প বাঁচায় রাখে? কেন আজ আমাদের ছাত্রছাত্রী আছে না, তাদেরও তো পার্ট টাইমও নিয়োগ করতে পারে না। এইসব না, নিয়োগ নাই, পত্র নাই, কোনো কিছু নাই। কেবল শিল্প বাড়াও, উন্নত করো। কি দিয়া উন্নত হয়? হ্যাঁ, আগের গভর্নমেন্ট বারবার বলছি আমি, একটা বাঁশবাগান উমুক উমুক, এমন বাঁশবাগান করছে নদীর পারে পারে, এটি কোন কাজের যোগ্য না। আরো এগিয়ে যায়, যাতে করে আমাদের শিল্প হারিয়ে না যায়। আমরা চাই আমাদের ত্রিপুরা রাজ্য সমস্ত দিক থেকে এগিয়ে যাক এবং শিল্পকে আমরা গুরুত্ব দিচ্ছি। তার জন্য আজকে আমাদের যে শিল্পগুরু যারা রয়েছেন এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড যারা পেয়েছেন, আমাদের যতটুকু আমাদের গভর্নমেন্টের যতটুকু আমরা পেয়েছি হিসাব, সেই অনুসারে আমরা যাদেরকে পেয়েছি আমরা দেখেছি, আজকে এখানে উপস্থিত হয়েছি এবং তাদের সঙ্গে কথাবার্তা বলছি। এদিন শিল্পগুরুদের হাতে পুরস্কার তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। স্যান্দন টিভি।
ধর্মনগর মোটর স্ট্যান্ডে যাতায়াতের ব্রিজ শনিবার সকাল থেকে বিকল হয়ে পড়ায় সৃষ্টি হয় যানজট। ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে জুরি নদীর উপর দুটি ব্রিজ রয়েছে, একটি শহরে প্রবেশের পথ এবং অপরটি শহর থেকে বের হওয়ার। তার মধ্যে শহর থেকে বের হওয়ার যে ব্রিজটি রয়েছে এটি শনিবার সকাল থেকে বিকেল হয়ে যাওয়ায় যানজট চরম আকার ধারণ করেছে। শুধুমাত্র শহরে প্রবেশের ব্রিজটি দিয়ে যাতায়াত করতে হওয়ায় এবং ব্রিজের প্রশস্ত কম হওয়ায় একই সাথে গাড়ি যাতায়াতে সমস্যা সৃষ্টি হয়। আমরা সকালবেলা ইয়া দেখছি যে লোয়ার ব্রিজটা ভাঙ্গা, বড় ব্রিজটা, হ্যাঁ লোয়ার ব্রিজটা ভাঙ্গা। তো সকালবেলা ইয়া দেখছি এখানে অনেক জামুম লাগা হয়েছে। তারপরে এই এই ভিড়ের লাগিয়া এই সাইডে দিকে আর একটা ব্রিজ পাক্কার ব্রিজ বানাইয়া দেওয়া হয়েছিল, এটা দিয়া যাওয়া আসা করি। আর আমরা উল্লেখ্য, বিকল হওয়া ব্রিজটি ভাঙার পর নতুন করে নির্মাণের জন্য টেন্ডার ইতিমধ্যেই হয়ে গেছে বলে সূত্রে খবর, যদিও কাজ শুরু হয়নি। আপৎকালীন পরিস্থিতিতে দুই দিকে দুটি ব্রিজ বানিয়ে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তার মধ্যে একটি ভেঙে যাওয়ায় যানজট যেমন চরম আকার ধারণ করেছে, তেমনি সাধারণ মানুষের জীবনযাপন শনিবার সকাল থেকে বিশাল অন্তরায় সৃষ্টি করেছে। সান্দন টিভি। চাকমাঘাটে সুভাষ শর্মা পাড়ায় বন্য হাতির দল শুক্রবার রাতেও তাণ্ডব চালিয়ে এক গৃহস্থের বাড়িঘর ভেঙে তছনছ করে দেয় অসহায় বাড়ির মহিলা। বন্য হাতি পাকড়াও করে অন্যত্র নিয়ে যাওয়া হবে, শান্তিতে থাকতে পারবে এলাকার লোকজন। মন্ত্রী বিকাশ দেববর্মার আশ্বাসের 24 ঘন্টা অতিক্রান্ত হতে না হতেই বন্য হাতির দল শুক্রবার রাতেও তাণ্ডব চালিয়ে এক গৃহস্থের বাড়িঘর ভেঙে তছনছ করে দেয়। ঘটনা মন্ত্রী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাটের সুভাষ শর্মা পাড়ায়। এলাকার বাসিন্দা অনিতা দাস সরকার নামের এক মহিলার বাড়িতে রাতের অন্ধকারে বন্য হাতির আক্রমণ চালিয়ে বসত ঘর সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে তছনছ করে দেয়। অভিযোগ, ঘটনার সময় বন দপ্তরের কর্মী বাবুদের দেখা না মিললেও ঘটনার পর এডিএস টিমের ভলান্টিয়াররা ঘটনাস্থলে যায়। এছাড়া অনিতা দেবীর আরও অভিযোগ, এর আগে বেশ কয়েকবার তার বাড়িতে বন্যদাতার হাতির আক্রমণ হলেও ভাগ্যে জোটেনি কোনো প্রকার সরকারি সাহায্য। তাছাড়া এলাকার জনপ্রতিনিধিরাও অনিতা দেবীকে আশ্বাস দেওয়া তো দূরের কথা, ওনার বাড়ি মুখী হননি। যদিও এলাকার বেশ কয়েকজন জনপ্রতিনিধি শনিবার সকালে দায়সারা মনোভাব নিয়ে ওনার বাড়ি পরিদর্শন করতে আসে, কিন্তু কোনো সাহায্যের কথা না বলে জানান তারা কি করবে। এতদিন আইসে না, আজকে আইসে, আজকে আয়াসের একটু দেখছে, দেখে সেরা কখন আমরা কিতা করুম কয়ে সেরা গেছে থাকতই আমরা বাড়ি ঘর ফালাই কই যাবো। তারা যদি আমরা কিছু সাহায্য করতো তাহলে তো আমরা থাকতে পারি, বাঁচতে পারি। আমরা ফুলাফান্ডে আমরা কই যাবো। উল্লেখ্য, শুক্রবার সকালে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষ্ণপুর বিধানসভা এলাকার আম জনতারা দলমত নির্বিশেষে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে। ওই সময় অবরোধ স্থলে এসে মন্ত্রী বিকাশ দেববর্মা এলাকাবাসীদের আশ্বস্ত করেছিল, হাতিগুলো পাকড়াও করে আগামী কিছুদিনের মধ্যেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে, শান্তিতে থাকতে পারবে আমজনতা। কিন্তু এর মধ্যে আবারও পুনরাবৃত্তি হলো গ্রামে। সান্দন টিভি। টিএসআর জওয়ানের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ। ঘটনা উদয়পুর শালগড়া এলাকায়। উদয়পুর শালগড়া এলাকায় টিএসআর জওয়ান হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ। আহত গৃহবধূর নাম ববিতা বেগম। অভিযুক্ত সম্পর্কে গৃহবধূর ভাসুর হয়। অভিযুক্ত ভাসুরের নাম শাহ আলম। আক্রান্ত গৃহবধূর এক পুত্র কন্যা সন্তান রয়েছে। বর্তমানে আহত গৃহবধূ গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গৃহবধূর কাছ থেকে জানা যায়, গাড়ি কিনে দেওয়ার জন্য গৃহবধূর উপর অত্যাচার চালিয়ে আসছে অভিযুক্ত ভাসুর সহ তার স্ত্রী। কিন্তু গৃহবধূর স্বামী কুয়েতে থাকে বলে সুযোগ নিয়ে প্রতিনিয়ত অত্যাচার চালিয়ে যাচ্ছে অভিযুক্ত ভাসুর তথা টিএসআর জওয়ান। প্রায়ই আকণ্ঠ মদ্যপান করে গৃহবধূর ঘরে প্রবেশ করে মারধর করে বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় গৃহবধূর ঘরে প্রবেশ করে অভিযুক্ত ভাসুর বেধড়ক মারধর করে গৃহবধূকে। এই ঘটনা সম্পর্কে জানতে পেরে গৃহবধূর বাপের বাড়ির লোকজনেরা তারা রাতের বেলায় 10টা নাগাদ সোনামুড়া থেকে গৃহবধূর শ্বশুরবাড়িতে গিয়ে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অভিযুক্ত ভাসুর এবং ভাসুরের স্ত্রী রিঙ্কু বেগমের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন। আমি আমার মেয়ে থাকি। তো আপনাকে যে মারধর করে আপনি কারোর জানাইছেন নেই? এতদিন তো কারণে জানাইছি না, সহ্য করে নিয়েছি, এখন সবাই জানছি। আপনাকে হাসপাতাল নিয়ে আইছি কি? আমার মা বাবা বাড়ির থেকে আইছে।
তবে আশ্চর্যের বিষয় হলো, থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ গৃহবধূর খোঁজ নিতে হাসপাতাল পর্যন্ত আসেনি। তবে গৃহবধূর দাবি, অভিযুক্ত ভাসুর এবং তার স্ত্রী বিরুদ্ধে যাতে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করে। শান্তন টিভি। কিছুদিন যাবৎ পরপর উদয়পুর কিল্লা থানাধীন রায়াপাড়ি মধ্য মুসলিম পাড়া এলাকায় 17 জনের ওপর কিছু বহিরাগত সমাজদ্রোহীরা আক্রমণ চালায়। এলাকায় প্রবেশ করে বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, কয়েক হাজার রাবার গাছ সহ সবজি গাছ কেটে ফেলে দেওয়া হচ্ছে। বহুবার গোমতী জেলা শাসক পুলিশ সুপারের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেবার দাবি জানানো হলেও প্রকৃতপক্ষে কিছুই হচ্ছে না। ফলে শনিবার উদয়পুর 5টি বামপন্থী দল ও জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে গোমতী জেলা শাসক তরিৎ কান্তি চাকমার সাথে দেখা করে এলাকায় সন্ত্রাস বন্ধের দাবি জানানো হয়। 5টি বামপন্থী দল ও জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে উল্লেখ করা হয়, গত 4 সেপ্টেম্বর ও 3রা নভেম্বর, 29শে নভেম্বর, 27শে ডিসেম্বর এবং 9 জানুয়ারি পরপর এই 5 বার মধ্য মুসলিম পাড়া এলাকায় গিয়ে আক্রমণ করেছে দুর্বৃত্তরা। তাই ডেপুটেশন প্রদান করা হয়। আজকে আমরা গোমতী জেলা শাসকের কাছে একটা ডেপুটেশনে এসেছি। বিশেষ করে রায়াবাড়িতে যে লাগাতার যে সমস্যাটা চলছে, এটার একটা স্থায়ী সমাধানের দাবি আমরা আজকে করব। কারণ আপনারা জানেন যে 4 সেপ্টেম্বর থেকে গত 5 মাসে 5 বার হামলা হয়েছে এবং এই হামলার পেছনে যেটা হচ্ছে একটা ল্যান্ড ডিসপিউট আছে, জমি সংক্রান্ত বিরোধ। জমি সংক্রান্ত বিরোধের স্থায়ীভাবে নিষ্পত্তি করা। এক নাবালিকার বেআইনি বিয়ে আটকে দিল খোয়াই জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিট। পরে নাবালিকাকে জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়। ঘটনা শনিবার খোয়াই থানাধীন দক্ষিণ সিঙ্গিছড়া পঞ্চায়েতের শ্রীনগর পাড়ায়। আগামী সোমবার খোয়াই শহরের লালছড়ার একটি ছেলের সাথে এই নাবালিকার বিয়ে হওয়ার কথা ছিল। গোপন খবরের ভিত্তিতে শনিবার জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিটের কর্মীরা খোয়াইয়ের দক্ষিণ সিঙ্গিছড়া পঞ্চায়েতের শ্রীনগর পাড়ায় নাবালিকা মেয়েটির বাড়িতে যায়। পরিবারের লোকজনদের সাথে কথা বলে খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত হন চাইল্ড প্রোটেকশন ইউনিটের লোকজন। অভিযানে অংশগ্রহণ করেন জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা বিভাগের উপ অধিকর্তা সুজিত দাস, মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর কিশোর দেববর্মা ও খোয়াই মহিলা থানার পুলিশ। নোডাল অফিসার কিশোর দেববর্মা কথা বলেন, আমি নিজে কথা বলেছি এবং মহিলা থানার ওসি মিনা দেববর্মা মহোদয়া উনি কথা বলেছেন। আমাদের এই কথাবার্তার ভিত্তিতে মেয়ের বাবা রাজি হন যে মেয়ের এখন বিয়ে দেবেন না, 1 বছর পর মেয়েকে বিয়ে দেবেন। এভাবে আমরা আজকে এই চাইল্ড ম্যারেজটাকে আমরা বন্ধ করতে পেরেছি। হরিনাম সংকীর্তনের আড়ালে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে অবাধে জোয়ার আসর, যার প্রমাণ পাওয়া গেল উদয়পুর মহকুমার কাকরাবন থানার অন্তর্গত আমতলী মধ্যপাড়ায়, যেখানে একদিকে চলছে বাৎসরিক উৎসব, অন্যদিকে অবাধে জোয়ায় মেতে উঠেছে জোয়ারিরা। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই জোয়ার আসর বসিয়ে অব্যাহত রেখেছে 2 নম্বরে অর্থ উপার্জন। দুর্ভাগ্যের বিষয় হলো, পুলিশ সমস্ত কিছু জেনে শুনেও ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে। কাকরাবন থানার অন্তর্গত মোট 3টি জায়গায় চলছে এ অবাধে জোয়ার আসর। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার ধর্মনগরে জেলা বিজেপি কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক হয়। উপস্থিত হন রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব, সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল হলাম। যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব জানান, যুব মোর্চার সভাপতি হওয়ার পর তিনি দলকে সাংগঠনিকভাবে আরও জোরদার করতে একের পর এক জেলা মহকুমা ঘুরে বেড়াচ্ছেন। বিজেপি জেলা এবং মণ্ডলের যুব কার্যকর তাদের নিয়ে শনিবার জেলা বিজেপি কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী 25শে জানুয়ারি সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির যুব মোর্চার যে বৈঠক হতে চলেছে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে সম্পন্ন করবেন। এই অনুষ্ঠানকে সামনে রেখে জেলায় জেলায় যুব মোর্চার বিভিন্ন স্তরে কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তো বিভিন্ন জেলাতে আমাদের সাংগঠনিক কাজকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য বিভিন্ন জেলা সফর করছি আমি। আজকে উপস্থিত হয়েছি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে। এখানে বিভিন্ন মণ্ডলের পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক বৈঠক হবে। একটাই লক্ষ্য,
তৃণমূল স্তর পর্যন্ত বুথ স্তর পর্যন্ত আমাদের যুব সংগঠনকে আরো বেশি মজবুত ও ত্বরান্বিত করে। আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে আসাম রাইফেলস ময়দানে। এই বিশেষ অনুষ্ঠানকে সামনে রেখে শনিবার আসাম রাইফেলস ময়দান পরিদর্শনে যান ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তর, পুলিশ দপ্তর সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। যেদিন অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সেদিনের পাশাপাশি থাকবে বিশেষ চেকিং এর ব্যবস্থা। এছাড়াও অনুষ্ঠান স্থলের বাইরে থাকবে পার্কিং এর ব্যবস্থা। এই কথা জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা অনুপম চক্রবর্তী। জেনারেল প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রাম যাতে সুন্দরভাবে হয়, বিগত বছরগুলোতেও যথেষ্ট সুন্দরভাবে হয়েছে। তো আগামী দিনেও আমাদের যে এই বছরের যে 2024 সালের যে আমাদের 26শে জানুয়ারি রয়েছে প্রজাতন্ত্র দিবস, সেটা যাতে সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি, তাই জন্য আজকে আমরা আইসিএ দপ্তরের পক্ষ থেকে, পাশাপাশি আমাদের ডিএম অফিসের তরফ থেকে, তারপর পুলিশের তরফ থেকে এবং আপনারা যারা রয়েছেন আপনাদের সবাইকে নিয়ে আমরা একটা জয়েন্ট ভিজিট করছি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।